This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরুতেই যে ছবিটা দেখাবো আপনাদের, ছবিটা খড়গপুরের, সেখানে রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মহিলা। তাদের দাবি, আগে জল পরে রাস্তা। দিলীপ ঘোষের গাড়ি, সেই গাড়ির বনেটে তারা চাপড় মারতে শুরু করেন এবং দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরিস্থিতি এমনও পর্যায়ে পৌঁছায় যে এক সময় দিলীপ ঘোষ তিনিও মেজাজ হারান। দেখুন সেই ছবি। দিলীপ ঘোষও গাড়ির দরজা থেকে কার্যত শরীর বার করে হুঁশিয়ারি দিতে থাকেন বিক্ষোভরত মহিলাদের। পরে দিলীপ ঘোষ দাবি করেন এটা নাকি কোনো স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়, তৃণমূলের একটা অংশ এই বিক্ষোভ দেখিয়েছে, এমনটাই অভিযোগ তার। টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ বলে বলতে পারেন। 14 পুরুষ তুলবো, তোমার বড় লোক এই যে বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? আমি লাস্টে দিল্লির রাস্তা ওখানে বাকি রইলো নাকি? আমাদের বলছেন টাকা দিচ্ছে ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি সায়ন্তর কাছে জানতে চাইবো, সায়ন্ত, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো কেন যে প্রাক্তন বিজেপি সাংসদকে ঘিরে ধরে মহিলারা বিক্ষোভ দেখালেন? দেখো দীপ, তোমাকে বলতে চাই এই ঘটনা নিয়ে কিন্তু গত 3 দিনে 3টি ঘটনা ঘটলো। প্রথম ঘটনা ঘটেছিল বারুইপুরে শুভেন্দু অধিকারীকে ঘিরে, তারপর দেখা গেল গতকাল দিনহাটা আদালত চত্বরে নিখিল রঞ্জন দেখে ঘিরে, আর আজকে দেখা গেল খড়গপুরে ভবানীপুরে দিলীপ ঘোষকে ঘিরে। আর 3টি ঘটনাতে কিন্তু দুজন জনপ্রতিনিধি আর একজন প্রাক্তন জনপ্রতিনিধিকে বিক্ষোভের মুখে পড়তে হলো। মূলত যেটা স্থানীয় সূত্রে খবর, যে রাস্তাটির উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ, সেই রাস্তাটি দিলীপ ঘোষ যখন সাংসদ ছিলেন তখন তিনি এই রাস্তার তৈরি করার জন্য এবং যাবতীয় সংস্কারের কাজেও টাকা দিয়েছিলেন। আর সেই কাজ শেষ হবার পর উদ্বোধন করতে যান, কিন্তু দিলীপ ঘোষ এখন ওই এলাকার এমপি বা এমএলএ কেউ নন। সেই কাজ কেন তিনি এমপি বা এমএলএ ছাড়াও করতে গিয়েছেন সেটা নিয়ে কিন্তু মূলত স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও বিজেপির অভিযোগ এটা স্থানীয়রা নয়, এটা তৃণমূলের ইন্ধনে তৃণমূলের মহিলা কর্মীরা তারা বিক্ষোভ করেছেন এবং দিলীপ ঘোষকে তার যে টাকা দিয়ে তৈরি রাস্তা সেটা উদ্বোধন করতে দেননি। এমনকি যেটা দেখা যায় যে দিলীপ ঘোষ বাধ্য হয়ে মেজাজ হারান এবং মেজাজ হারিয়ে রীতিমতো যারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে তুলোধনা করতে থাকেন। এরপরই কিন্তু মহিলা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা বিক্ষোভে ফেটে পড়েন, এমনকি দিলীপ ঘোষের যারা নিরাপত্তারক্ষী তাদের গায়েও হাত দেন, তাই ধাক্কাধাক্কি করতে থাকেন। কিন্তু প্রশ্ন উঠছে এখানেই, দিলীপ ঘোষ যেটা দাবি করেছেন যে সেই এলাকার যিনি কাউন্সিলর হোক, শাসক দলেরই হোক, তাকে তিনি জানিয়েছিলেন, এমনকি এমএলএদেরও নিমন্ত্রণ করা হয়েছিল, তারা আসেননি। তাহলে সেই দোষ কি দিলীপ ঘোষের? তাহলে কেন এলেন না? এই প্রশ্নই কিন্তু তুলেছেন। এমনকি যেভাবে তাকে হ্যাকের বা হেনস্থা করা হয়েছে, যেভাবে তার নিরাপত্তারক্ষীর গায়ে হাত দেওয়া হয়েছে, যেভাবে গাড়িতে থাপ্পড় মারা হয়েছে, তা নিয়েও কিন্তু দিলীপ ঘোষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যে প্রতিটি জায়গায় এভাবেই বিজেপির জনপ্রতিনিধি হোক বা বিজেপি আগে প্রাক্তন জনপ্রতিনিধির প্রত্যেকই আক্রমণের মুখে পড়তে হচ্ছে, তাহলে নিরাপত্তা কোথায়? এই প্রশ্নই কিন্তু সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গেও, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। প্রদীপ সরকার এখানে চেয়ারম্যান ছিলেন, যাতে আমার টাকা না খরচা হয় ডিএম কে চিঠি লিখেছিলেন চেয়ারম্যান যে এমএলএ এর কোনো ফান্ডের টাকা আমাদের লাগবে না। আর আজ পর্যন্ত ফুটপাথ করতে পারেননি। আমি এমপি হলাম, আমার কাছে লোক আছে, আমি এমপি ফান্ডের টাকা দিয়ে ফুটপাথ করে দিয়েছি, সেটা উদ্বোধন করতে যান। এবং ইনি খালি কাউন্সিলর আছেন, উনি চেয়ারম্যানও নন, তিনি এমএলএও ছিলেন। তো সেটা করতে পারিনি, আমি করে দিচ্ছি। লোক পাঠিয়ে বিক্ষোভ দেখাচ্ছি, চিৎকার করছে আমার সামনে কয়েকজন মহিলা।
তখন বলেছি আমার টাকা আমি বানিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি উদ্বোধন করতে এবং ওনাকেও খবর দিতাম যে আপনি আসুন কাউন্সিলে আসবে, আসার হিম্মত নেই। যারা ডেভেলপমেন্ট আটকায় তারা তো চিৎকার করবেই। দিলীপ ঘোষের বক্তব্য শোনালাম আপনাদের। এবার স্থানীয়রা যারা দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কি বলছেন শোনাবো আপনাদের। ব্যাক টু ব্যাক শোনাবো অগ্নিমিত্র পালের বক্তব্য। বোঝা যাচ্ছে যে আমরা ঠিক পথে রয়েছি, তাই জন্যই আক্রমণটা আসছে। ঠিক পথে না থাকলে তো আর আক্রমণ করতো না। তারা বুঝতে পারছে তাদের দিন ঘনিয়ে এসেছে। আক্রমণ করে ভয় দেখিয়ে কেস দিয়ে যদি থামিয়ে দেওয়া যায়, অত সোজা নয়। বাংলার মানুষ পাশে রয়েছে, আর প্রতিবাদ চলবে, লড়াই চলবে। 2026 পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হবে। খড়গপুরের পরিস্থিতি আপনারা দেখছিলেন। আরও একবার হাওড়ার ছবি দেখাবো, তার কারণ হাওড়ার বেলগাছিয়ায় আবারও ধস নেমেছে। গতকাল আপনারা জানেন ধসের জেরে জলের পাইপলাইন একটা ফাটল দেখা যায়, যার জেরে নির্জলা হাওড়ার একাধিক ওয়ার্ড সেখানকার মানুষজন জলকষ্টে ভোগেন। কাঠফাটা রোদে পানীয় জলের জন্য লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে, চূড়ান্ত দুর্ভোগ। বিক্ষোভে ফেটে পড়েন বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। আবারও ধস নেমেছে, আবারও ধস, সেই ছবি আপনারা দেখছেন। পাইপে ফাটল, হাওড়ার বেলগাছিয়ায় আবারও ধস দেখছেন আপনারা সেই ছবি। সুব্রত আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সুব্রতর কাছ থেকে জানতে চাইবো। সুব্রত, এই মুহূর্তে কি ছবিটা নজরে আসছে একবার দেখাও আমাদের। দেখো, একেবারে আবারও নতুন করে ধস নেমেছে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায়, যেখানে যে পাইপলাইন, যে মূল পাইপলাইন ফেটে গিয়েছিল, সেই পাইপলাইন মেরামতির কাজ যেখানে হচ্ছিল তার ঠিক পাশেই একটি বাড়ি ছিল, যে বাড়িতে কিন্তু কিছুক্ষণ আগে আমরা যখন খবর সংগ্রহ করেছি তখন ঠিক ছিল, কিছুক্ষণ আগেই কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। ফলে পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদেরকে আর বেশি দূর যেতে দেওয়া হচ্ছে না। যে কোনো মুহূর্তে ধসের যে মাত্রা তা কিন্তু আরও বাড়তে পারে। ফলে এই ধস কেন নামছে তার দিক একটা জটিলতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যে মাটি বা ভূমি, সেই ভূমির তলায় কিন্তু গ্যাসের উৎপত্তি হচ্ছে, যে গ্যাস কিন্তু মাটি ফুঁড়ে ওপরে ওঠার চেষ্টা করছে, যার জন্য এরকম ফাটল ধরছে একের পর এক জায়গায়। অন্যদিকে এই যে জলের পাইপলাইন গিয়েছিল, এই জলের পাইপলাইনে প্রচুর পরিমাণ ভারী, এবং এই জলের লাইন যাওয়ার জন্য যে মাটিতে একটা আলগাভাবে সৃষ্টি হয়। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে যে যখন এই পাইপলাইন তৈরি হয়েছিল তখন কি এখানে সয়েল টেস্ট করা হয়নি, বা ঠিকমতো ব্যবস্থা যা করা উচিত ছিল তা কি করা হয়নি? তার ফলে আজকে যে এই পরিস্থিতি তৈরি হচ্ছে তার দায় কার? প্রশ্ন উঠছে। পাশাপাশি এই ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যেসব এলাকায় রয়েছে প্রচুর মানুষজনের বসবাস, এখানে প্রায় 2,500 থেকে 3,000 মানুষ থাকে শুধুমাত্র এইটুকু জায়গাতেই। পাশাপাশি জলের সমস্যার সৃষ্টি হয়েছে। প্রায় 1.5 দিন পর জল পেয়েছেন এখানকার মানুষজন, তারা কিন্তু দাবি জানাচ্ছিলেন সকাল থেকে একের পর এক বিক্ষোভের। একদম সেই ছবি আমরা দেখেছি সুব্রত, যে বাড়িটাকে ভেঙে পড়তে দেখছি, যেই বাড়িটা আমরা ভেঙে পড়তে দেখছি, এই এখানে কারা থাকতেন বা কি, আমি একটু ডিটেল জানতে চাইবো। একেবারে আমি আবার ক্যামেরা পার্সন দেবব্রত তাকে বলবো ছবিটা আরেকবার দেখাতে জুম করে। এই যে বাড়িটি রয়েছে, এই বাড়িটা কিন্তু মূলত পাম্পিং স্টেশনের হিসাবে ব্যবহার করা হতো এমনটাই জানা যাচ্ছে। যেখানে যারা কর্মী তারা কিন্তু থাকতেন, এবং যখনই এই পাইপলাইনে ফাটল ধরে মেরামতির জন্য এই বাড়িটা খালি করে দেওয়া হয়েছিল, এবং এই পাইপলাইন মেরামতির কাজ কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়। ফলে ইঞ্জিনিয়াররা আভাস পেয়েছিলেন যে কোনো রকম একটা বিপর্যয় হতে চলেছে। তারপরেই কিন্তু সকাল থেকেই কিন্তু এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হলেন বেলগাছিয়া এলাকার মানুষজন এবং হাওড়া পুরসভার মানুষজন। সুব্রত, যেভাবে বাড়িটা আমরা ভেঙে পড়তে দেখছি, এই বাড়ির নির্মাণ নিয়ে এবং আশপাশের পরিস্থিতি নিয়ে যথেষ্টই প্রশ্ন উঠছে। সয়েল টেস্ট আদৌ হয়েছিল কিনা, উত্তর কিছু মিলছে এখনো? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কোনো রকমভাবে মুখ না খুললেও আমরা যে সূত্র মারফত জানতে পারছি, এই যে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকা, এটা বহু প্রাচীন এলাকা এবং পুরানো এলাকা, এবং এখানে আমরা কিন্তু শৈশবকাল থেকেই দেখছি এখান থেকে জলের লাইন গিয়ে আছে, এবং তার পাশেই কিন্তু এই অফিস বা বাড়ি তৈরি হয়েছে। ফলে এই যে জমি, এই যে জমির যে সয়েল টেস্ট করে এই পাইপলাইন বসানোর কাজ হয়েছিল কিনা, বা এখানে বাড়ি নির্মাণ করা হয়েছিল কিনা, সে সবগুলোই কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে। সুব্রত, আপদকালীন কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা হতে পারে? যে আশপাশে তো আরো নিশ্চয়ই এই ধরনের বেশ কিছু বাড়ি রয়েছে।
একেবারেই দেখো শুভজিৎ, প্রশাসনের তরফ থেকে বারংবার মাইকিং করে বলে দেওয়া হচ্ছে মানুষকে দূরে সরে যেতে, এবং এই যে এলাকায় যেখানে বাড়ি ধস নেমে ভেঙে গিয়েছেন বা আরও বিপর্যয় হতে পারে বা ধস নামতে পারে, তার জন্য এলাকাটিকে খালি করে দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে র্যাব নামানো হয়েছে, মাইকিং করা হচ্ছে এবং এই জায়গাটাকে নো ম্যানস ল্যান্ড করে দেওয়ার একটা পরিকল্পনা এই মুহূর্তে করা হচ্ছে, যা কিন্তু হাওড়া পুলিশ বুঝতে পেরেছি। ধন্যবাদ সুব্রত, ধন্যবাদ। হাওড়ার পর আপনাদের মালদার ছবি দেখাবো। হরিশ্চন্দ্রপুরেও ঠিক একই অবস্থা, গরম পড়তে না পড়তেই জলকষ্ট, তীব্র জলসংকট বলা যায়। এবং এই জলকষ্ট কেন তারা জল পাচ্ছে না তারই প্রতিবাদ করায় আমরা দেখতে পাচ্ছি এক বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। একদম সরাসরি সেই ছবিটা আপনাদের দেখাচ্ছে। একবারে রাজ্যের মন্ত্রীর বিধানসভা কেন্দ্র, সেখানেই এরকম জলের হাহাকার। এদিকে গরম পড়তেই জলসংকট দেখা গেছে। জল সমস্যা মেটানোর দাবিতে রাস্তায় নেমেছেন হরিশ্চন্দ্রপুরের মারোয়ারি পাড়ার মহিলারা। যদি জল না পাই, জল না খাই, কি করে বাঁচবো? কিছু দেখছেন আমাদের জন্য জল দিবে, তারপরে রাস্তা বানানো দেওয়া। যেখানে আপনার বিভিন্ন গ্রামে গঞ্জে জলের কানেকশন প্রতিটা বাড়িতে হয়েছে, অথচ একটা টাউনশিপ যেই জায়গাটা মেন, সেখানে এখনো জলের ব্যবস্থা হয়নি। ওটা আমাদের যেখানে যেখানে টেন্ডার হয়ে গেছে সেখানে কাজ হচ্ছে, আর যেখানে বাকি আছে সেখানে টেন্ডার হবে, কাজ হয়ে যাবে। এই 2026 সালের মধ্যে কোনো বাড়ি বাকি থাকবে না। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দিবে। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই সদর এলাকাতে যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে, সেই জন্য ওখানে জলের ব্যবস্থা হয়নি। পাইপ বসে গেছে, কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে না। একটাই কারণ হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। এই জলকষ্ট কি হওয়ার কথা ছিল? আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একেবারে ঘরে ঘরে জল পৌঁছে যাবে। একবার সেই বক্তব্য ফিরে দেখুন। বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে গ্রামীণ এলাকাতেও, এবং 2024 সালের মধ্যে আমরা চেষ্টা করব সব বাড়িতে বাড়িতে যাতে জল পৌঁছে যায়। টার্গেট আছে 2024-এর লাস্টের মধ্যে। গরম পড়তেই রাজ্যের নানা প্রান্ত থেকে একের পর এক পানীয় জলের হাহাকারের ছবি তুলে ধরছি আমরা। দক্ষিণ দিনাজপুরের ছবিটা দেখাবো। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের একাধিক ব্লকে তীব্র পানীয় জলের সংকট। জল তো আসছে, কিন্তু ঘোলা জল। সেই ঘোলা জলে মিড ডে মিলে রান্না করতে হচ্ছে, সেই খাবার খেতে হচ্ছে শিশুদের। স্বাভাবিকভাবেই পেটের অসুখের আতঙ্কে ভুগছে গোটা গ্রাম। কবে পানীয় জলের সমস্যা মিটবে তা নিয়ে ধন্দে রয়েছেন গ্রামবাসীরা। জানা গেছে জলকষ্ট দূর করতে গ্রামে টিউবওয়েল তো বসানো হয়েছিল, 4টের মধ্যে গরম পড়তে না পড়তেই 3টে টিউবওয়েল অকেজো হয়ে যায়। বর্তমানে চান্দাহার শিশু কেন্দ্রে থাকা একটা মাত্র টিউবওয়েল দিয়ে জল ওঠে, কিন্তু সেই জল পানের অযোগ্য, এমনটাই দাবি গ্রামবাসীদের। ওই যে জল পাওয়া যাচ্ছে না, ওইটাই তো সমস্যা। কত কষ্ট জল, স্কুল ঘর ওইটাও লাল লাল, ওইটা ভালো খাওয়া যায় না, ওতে কষ্ট দিয়ে খাচ্ছি। বিকল্প কোনো ব্যবস্থা করলেই ভালো হয়, যাতে জলটা সাফিসিয়েন্ট পাওয়া যায়। আমরা পঞ্চায়েতকে বলেছি যে এই জায়গাগুলোতে আমাদের জলকষ্টগুলো বেশি দেখা যায়, সেই জায়গাগুলোর জন্য স্পেশালি এরকম জলের যেগুলো মানে প্রজেক্টগুলো আছে সেগুলোকে পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। দেখলেন হাওড়ার ছবি। এবার গয়েশপুরের ছবি আপনাদের দেখাবো। সেখানে রাস্তা তৈরি নিয়ে একটা বিবাদের পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কাউন্সিলরকে ধাক্কা মেরে এলাকা ছাড়া করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। নদিয়ার গয়েশপুরে তুলকালাম কাণ্ড। ওয়ার্ক অর্ডার ছাড়াই রাস্তার কাজ করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ করেছিলেন কাউন্সিলর, চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছিলেন যে ওয়ার্ক অর্ডার ছাড়াই কাজ করা হচ্ছে। তখন ওই কাউন্সিলরকে এবং তার অনুগামীকে ধাক্কা দিয়ে এলাকা থেকে বার করে দেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কাউন্সিলর বলছেন যে তিনি আগে চেয়ারম্যানকে জানিয়েছিলেন, কিন্তু চেয়ারম্যান তার কথা শোনেননি। ফলে কাউন্সিলর বনাম চেয়ারম্যান, সেই বিবাদেরই একটা প্রকাশ্য রূপ আজকে আমরা দেখতে পেরেছি। প্রশ্ন করতে আজকে কাউন্সিলর সেখানে গিয়ে প্রশ্ন তোলেন। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্ন অধিকারীকে ধাক্কা দিয়ে এলাকা থেকে বার করে দেওয়া হয়। চেয়ারম্যানের অনুগামীরাই এই কাজ করেছে বলে আবার পাল্টা অভিযোগ করেছেন কাউন্সিলর। সেই সময়কার ছবি দেখছেন। প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসন এসছে, সেটাকে আমাকে ঠেকিয়েছে। প্রশাসনের জন্য আমার গায়ে এতটা করতে পারেনি, কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সেই অবৈধ কাজ আমি হতে দেবো না। ওয়ার্ড অর্ডার নেই, আমি বারবার বলেছি কোনো কাজ করতে হলে ওয়ার্ডে পৌরসভার অ্যাক্ট অনুযায়ী একটা ওয়ার্ড অর্ডার, কোনো ওয়ার্ড অর্ডার নেই। সে ওয়ার্ড অর্ডার আমি বারবার দেখতে চেয়েছি, আমাকে দেখায়নি।
এখানে রাস্তা হবে আর বলছে নাকি দোকান নাকি হবে। বললাম না চেয়ারম্যান অবশ্যই জানে, চেয়ারম্যানকে বারংবার বলেছি। 18 নম্বরের কাজ চলছে, তাই প্রতিবাদ করে 8 নম্বর কাউন্সিলর। কাজটা কি কাজ হচ্ছে? কাজটা কি কাজ হচ্ছে? এই কিছু লাইট লাগাচ্ছে, কিছু ওই রাস্তার সাইড দিয়ে ফুটপাথ বলে, তাই কাজ হচ্ছে। আমার নাম প্রসেনজিৎ সরকার। আমি প্রতিবাদ করতে আমার গায়ে হাত দিয়েছে। কাজটা তো সরকারি কাজ। হ্যাঁ, কাজটা তো সরকারি। অবশ্যই, তার তো কিছু শিডিউল থাকতে হবে। সরকারি কাজ বলে আমি সরকারি কাজ নাম দিয়ে চালিয়ে দিয়ে ভিতরে তলে তলে সব ফাঁকা করে দেবো, সেটা তো হতে পারে না। কাউন্সিলরের বক্তব্য আমি যতক্ষণ না ওয়ার্ক অর্ডার দেখবো ততক্ষণ আমি করবো না। আমাদের পাবলিক বলছে চেয়ারম্যান বিনা পয়সায় করে দিক, কন্ট্রাক্টর বিনা পয়সা করে দিক, আমাদের দেখা কে পয়সা দিচ্ছে আমাকে দেখার দরকার নেই। আমাদের উন্নয়ন চাই, দিদি বলেছে এলাকার উন্নয়ন করতে হবে। এবং এত দীর্ঘ বামফ্রন্টের 31 বছর প্লাস তৃণমূলের আরও 6.5 বছর চেয়ারম্যান ছিল তৃণমূলের, তিনি এই এলাকাটা ঝিলের এপারটা তাকিয়ে দেখেনি কোনো দিনও। আজকে চেয়ারম্যান ঝিলের ওপার থেকে পুরো লাইট দিয়ে ভরিয়ে দিয়েছে পুরো। সমস্যা কাউন্সিলর কাজ আটকাচ্ছে, উন্নয়নমূলক কাজ কেন সেটা কাউন্সিলর বলতে পারবে। এটা কি পৌরসভা করছে? আমাদের পৌরসভা করছে। বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে স্বপ্না অধিকারী কাউন্সিলর। তার কি স্বার্থ আছে? তার স্বার্থ সে বলতে পারবে। মালুয়ায় আর তার একটা লোক এসছে। আমি একটা কাজ করছি, সরকারি একটা কাজ হবে, আমরা জানবো না, তারা জানবে না for what reason they are going to do this work, সেটা তো জানতে হবে। তো সেইটা শিডিউলটা কোথায়, সেটা কি কাজ, তার ওয়ার্ক অর্ডার কোথায়, তার টেন্ডারিং কোথায়, কিচ্ছু নেই। 20টা দোকান যদি বের করতে পারে 10 লক্ষ টাকা করলে 2 কোটি টাকার ঘাপলা, আর যদি 5 লক্ষ করে নেয় তাহলে 1 কোটি টাকার ঘাপলা। কাউন্সিলর এই যে জিনিসগুলো, আর এতে কি হচ্ছে, সরকারি টাকা তসরুপ হচ্ছে, ওইটার এক্সপেনশন হয়ে তো সাধারণ জনগণের তো কোনো উপকার হবে না। বলতে তো অনেকে অনেক কিছু পারে, কিন্তু সরকারি টাকা এসছে, সেখানে টাকা খরচ হবে, এখনো সেটা স্পেন্ড হয়নি, তো এরকম অবৈধ হতে পারে না। তো হয়তো বলেছেন, উনি জানেন না, হয়তো ওয়ার্ক অর্ডার না হয়ে হয়তো শিডিউল চাইতে পারেন, যে আমার শিডিউলটা দেখাও, সেটা বলতে পারে, কিন্তু সেটা সবসময় অফিসের মধ্যে করা উচিত। পূর্ব মেদিনীপুরের বাজকুল সমবায় সমিতি, সেখানে নজর রাখতেই হচ্ছে ধুমধুমার পরিস্থিতি। সেখানে গ্রাহকদের অভিযোগ তারা টাকা পাননি, আর সেই অভিযোগে একেবারে সেই বাজকুল সমবায় সমিতির কর্মীদের ওপর কর্মীদের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, কার্যত তাদের একদম গায়ে হাত দেওয়া হয়। এক্সক্লুসিভ ছবি TV9 বাংলায়।